এখন 3 এর এক করতে চাই, আমি লিখবো দেওয়া আছে। খেয়াল করো, দেওয়া আছে। আমি লিখবো দেওয়া আছে, কি দেওয়া আছে? 5x স্কয়ার প্লাস 30x প্লাস 2y প্লাস 59 ইকুয়াল টু 0। এখন তোমাকে আমি কি শিখিয়েছি? একটু আগে কিন্তু শিখিয়েছি যার পাওয়ার 2 সে সংক্রান্ত পদগুলো বামে রাখবে। তাহলে এখানে কার পাওয়ার 2? খেয়াল করো, x এর পাওয়ার 2, তাহলে এক সংক্রান্ত পদগুলো বামে রাখবো। নিয়ম তো একই। তাহলে এক সংক্রান্ত পদ আছে কয়টা? মোট 2টা। তাহলে 2টা পদ, একটা হলো 5x স্কয়ার আর একটা হচ্ছে 30x। 5x স্কয়ার প্লাস 30x এটা বামে রাখবো, আর বাকি অংশ ডানে সরিয়ে নিব, তাই না? তাহলে তাই করি আমি। 5x স্কয়ার প্লাস 30x ইকুয়াল টু মাইনাস 2y মাইনাস 59। এখন দেখো, তুমি বামের অংশে x স্কয়ারের, অর্থাৎ আগে ছিল y স্কয়ার, সহগ কমন নিয়েছিলাম, এখন আছে x স্কয়ার। x স্কয়ার আছে বামে, তাহলে x স্কয়ারের সহগ কমন নিতে হবে, তাই তো? চলো x স্কয়ারের সহগ কমন নিই। তাহলে হয়ে গেল 5 কমন নিলাম, থাকলো x স্কয়ার প্লাস 5 6 30, তাহলে হচ্ছে 6x ইকুয়াল টু ডান পাশে মাইনাস 2y মাইনাস 59। এখন দেখো 5 তো তোমার কমনই। এখানে আমি বলেছিলাম, এরকম কথা বলেছিলাম যে দ্বিঘাত রাশি আসবে। তো দ্বিঘাত রাশি যখন আসবে তখন অবশ্যই a প্লাস b হোল স্কয়ার সূত্র পড়বে, x প্লাস a হোল স্কয়ার বা x মাইনাস b হোল স্কয়ার, এরকম a প্লাস b হোল স্কয়ার সূত্র পড়বে। তাহলে তুমি এখানে লেখো x প্লাস কত হোল স্কয়ার? অবশ্যই 6, x এর সহগ 6, 2 দ্বারা ভাগ করলে 3 হয়, তাহলে x প্লাস 3 তার হোল স্কয়ার লিখতে হবে। তাহলেই কেবল x স্কয়ার প্লাস 6x মিলে। তা ব্র্যাকেটের ভিতরে একটু আমরা মিলাই, a প্লাস b হোল স্কয়ার সূত্র হিসেবে মিলিয়ে দেখবো x স্কয়ার প্লাস 6x প্লাস 9 হয়। আচ্ছা, ব্র্যাকেটের ভিতরে কি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে প্লাস 9 ছিল না তো? আমার এখানে প্লাস 9 আসছে, সূত্র মিলাইতে গিয়ে আসছে প্লাস 9 আসছে, অর্থাৎ 5 নং 45 আসছে। কত আসছে? 45 আসছে। কত আসছে? 45 আসছে। তাহলে অবশ্যই মাইনাস 45 দ্বারা তোমার ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করে নিয়েছি। এবার মাইনাস 2y মাইনাস 59। এখন দেখো কি আসলো, 5 ইন্টু x প্লাস 3 তার হোল স্কয়ার ইকুয়াল টু মাইনাস 2y মাইনাস 59 প্লাস 45। এখন দেখো এখানে কত আসলো, 5 ইন্টু x প্লাস 3 তার হোল স্কয়ার ইকুয়াল টু মাইনাস 2y, 9 5 4, তাহলে হচ্ছে 4 1 না 14, তাহলে মাইনাস 14। ওকে, এই যে মাইনাস 59 প্লাস 45। ওকে, তাহলে কত হচ্ছে? 9 থেকে 5 চলে গেলে 4 হয়, আর 5 থেকে 4 চলে গেলে 1 হয়। বড়টার সামনে মাইনাস, তাই আমি মাইনাস দিয়েছি। ছোট ক্লাসের পড়াইলাম। এখন চলো আমি এখানে চলে যাচ্ছি। হ্যাঁ, 5 ইন্টু x প্লাস 3, খেয়াল করো, হোল স্কয়ার ইকুয়াল টু, এই যে আমি একটি কথা বলেছিলাম, যোগ বিয়োগ পর্ব শেষ হলে আবার কথাটি ভালোভাবে ব্রেনে ঢুকিয়ে নাও। আমি বলেছিলাম যোগ বিয়োগ পর্ব শেষ হলে, এখানে কি যোগ বিয়োগ পর্ব শেষ হয়েছে। যোগ বিয়োগ পর্ব শেষ হলে এরপরে ডান পাশে যে চলকটা থাকবে সেই চলকে সহগ কমন নিতে হবে। তাই চলো সেই চলকের সহগ কমন নিই। ডান পাশে চলক আছে y, তাহলে y চলকের সহগ কত? এখানে দেখা যাচ্ছে -2। 100% তোমাকে -2 কমন নিতে হবে। ক্লিয়ার? অঙ্ক যদি সহজভাবে করতে চাও এটা তোমাকে করতে হবে। তাহলে তুমি এখানে -2 লেখো, -2 নিয়ে নিলাম, তাহলে হয়ে গেল y প্লাস 7। এখন দেখো, এবং একদম শেষ পর্যায়ে আমি বলেছিলাম যে এই যে x স্কয়ারের সহগটা তুমি কমন নিয়েছিলে, দ্যাট মিন্স কত কমন নিয়েছিলে? 5 কমন নিয়েছিলে, তাই তো? একেবারেই শেষ পর্যায়ে গিয়ে সেই 5 দ্বারা ভাগ করে দিবে, সেই সহগ দ্বারা কি করে দিবে? ভাগ করে দিবে। তাহলে এখন চলো ভাগ করে দেই। ভাগ করে দিলে আমার চলে আসলো x প্লাস 3 তার হোল স্কয়ার ইকুয়াল টু -2/5 ইন্টু y প্লাস 7। ওকে, তাহলে সুতরাং আমার এখানে কি স্টাইল হলো? দেখো কোন চলক আছে? x চলক আছে, x প্লাস 3 হোল স্কয়ার। কোন চলকের হোল স্কয়ার আছে? x চলকের হোল স্কয়ার আছে। তাই তুমি অবশ্যই এটাকে ক্যাপিটাল লেটারের x বিবেচনা করবে। আগের অঙ্কে একটু খেয়াল করে দেখো, ওখানে কিন্তু বাম পাশে y মাইনাস 2 হোল স্কয়ার ছিল, এই জন্য স্কয়ার ছিল y এর উপর, তাই আমি এখানে ক্যাপিটাল লেটারের y ধরেছিলাম। এখন কি ক্যাপিটাল লেটারের y ধরবো না? তবে হ্যাঁ, ধরলেও হবে, 1 লাইন বেশি হবে।
আমি যেতে চাচ্ছি না, আমি এটাকে এক্সই ধরলাম, এক্স স্কোয়ার ইকুয়াল টু এইটুকু হচ্ছে 4a আর এই অংশটুকু হচ্ছে ক্যাপিটাল লেটারের ওয়াই। অর্থাৎ এখন দেখো যে সূত্রের স্টাইল মিলেছে সেই সূত্রটি হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। অর্থাৎ আগে যেখানে ওয়াই ছিল সেখানে এখন এক্স চলে আসছে, ওই যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax করছিলাম, আর এখন আসছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। তাহলে আগে যেখানে ওয়াই ছিল এখন সেখানে এক্স চলে আসছে, আর আগে যেখানে এক্স ছিল ওইখানে এখন ওয়াই চলে আসছে, অর্থাৎ ইন্টারচেঞ্জ হয়ে গেছে, তাই না? ইন্টারচেঞ্জ হয়ে গেছে। তো ইন্টারচেঞ্জ হলে আমরা ওইভাবে স্থানাঙ্ক লিখবো, আমি স্টাইলটা কিছুক্ষণের মধ্যে দেখাবো। তাহলে এখানে কি আসছে যে ক্যাপিটাল লেটারের এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস 3 আর ক্যাপিটাল লেটারের ওয়াই ইকুয়াল টু হচ্ছে ওয়াই প্লাস 7। ওকে, সুতরাং এবং 4 এর সমান কত হয়েছে? 4 এর সমান -2/5 হয়েছে। সুতরাং এর মান কত হলো? 4 দ্বারা ভাগ করো, 4 দ্বারা ভাগ করলে -2/4 × 5। খেয়াল করো এটা কাটাকুটি চলে গেলে -1/5 -1/10, তাই না? 2 দ্বারা 4কে কেটে দিলে 2 হয়, 5 × 10 -1/10। ওকে, ঠিক আছে, আমরা কিন্তু এ পর্যন্ত পেয়ে গেলাম। আমরা কি পেয়ে গেলাম? এ পর্যন্ত পেয়ে গেলাম। এখন তারা যেই শর্ত আমার কাছে চেয়েছে সবগুলো শর্তই আমি পারবো। যেমন ধরো তারা চেয়েছে পরাবৃত্তের শীর্ষবিন্দু স্থানাঙ্ক কত। আমরা জানি এই পরাবৃত্তের শীর্ষবিন্দু, আমি তাই লিখবো এখানে, এরপরে আমি লিখবো এখানে পরাবৃত্তের শীর্ষবিন্দু, পরাবৃত্তের শীর্ষ। তুমি জানো যে পরাবৃত্তের শীর্ষ হচ্ছে 0 0। ওকে, 0 0 জানো। y স্কয়ার ইকুয়াল টু 4x এর জন্য 0 0, x স্কয়ার ইকুয়াল টু 4y এর জন্য 0 0, কারণ তারা ইন্টারচেঞ্জ করলে 0 0ই হয়। ওকে, যদি আগে যেমন 0, 0 ছিল, এখন এটা ইন্টারচেঞ্জ করলে তো 0, 0ই হলো, অন্য কিছু তো হওয়ার সুযোগ নাই। এজন্য ঠিক আছে, এটাই শীর্ষবিন্দু। সুতরাং এখানে দেখো যে প্রথমটা হচ্ছে এই পরাবৃত্তের ভুজ, শীর্ষের ভুজ ক্যাপিটাল লেটারের x, পরেরটা ক্যাপিটাল লেটারের y ইকুয়াল টু 0। সুতরাং ক্যাপিটাল লেটারের x এর অর্থ হচ্ছে x প্লাস 3, স্মল লেটারে চলে গেলাম, x প্লাস 3 ইকুয়াল টু 0। y এর বেলায় দেখো y প্লাস 7 ইকুয়াল টু 0। সুতরাং x হয়ে গেল -3 আর y হয়ে গেল -7। সুতরাং নির্ণেয় শীর্ষ কি হয়ে গেল? নির্ণেয় শীর্ষ। নির্ণেয় শীর্ষ কত হলো? নির্ণেয় শীর্ষ চলে আসলো -3 -7। আর কি তোমার কাছে চেয়েছে? তাহলে শীর্ষ পেয়ে গেলাম। এরপরে তোমার কাছে চেয়েছে ফোকাস বা উপকেন্দ্র, তাহলে ফোকাস চেয়েছে। তাহলে লিখবো আমি এখানে তো আগে একবার লিখেই রাখছি, এখন শুধু লিখবো ফোকাস না বলে তারা উপকেন্দ্র বলতে পারতো। উপকেন্দ্র বলো, ফোকাস বা উপকেন্দ্রের স্থানাঙ্ক কত ছিল? তুমি আগেরটা হিসাবে বলবা, y স্কয়ার ইকুয়াল টু 4ax হিসাবে তুমি বলো, সেটা ছিল a0। সেটা কি ছিল? a0। কিন্তু এখন তো x স্কয়ার ইকুয়াল টু 4ay, তাহলে তো ইন্টারচেঞ্জ হবে, আগের মতো তো আর a0 হবে না, এখন ইন্টারচেঞ্জ করলে 0a। তাহলে তুমি লিখবে 0a। দেখো 0 দ্যাট মিন্স x ইকুয়াল টু 0, a দ্যাট মিন্স y ইকুয়াল টু a। তাহলে x মানে হচ্ছে x প্লাস 3 ইকুয়াল টু 0, তাই না? আর y মানে হচ্ছে y প্লাস 7 ইকুয়াল টু a মানে হচ্ছে -1/10। এই যে -1/10, তাহলে হয়ে গেল। এখন দেখো যে সুতরাং x ইকুয়াল টু কত হলো? -3 হলো। y ইকুয়াল টু কত হলো? y ইকুয়াল টু হলো -7 -1/10। এটা যদি 10 তো বললো লসাগু 7 × 70 আর 1 71 -71/10, 71/10 হয়ে গেল, তাই না? সুতরাং নির্ণেয় ফোকাসটা এখন কত গিয়ে দাঁড়ালো? ফোকাস গিয়ে দাঁড়ালো -3, -71/10। দিস ইজ দ্য রেজাল্ট। ওকে, খুব সহজ। আমরা পরবর্তীতে যাব, সেটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে চলো আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেখব। হ্যাঁ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে এখানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, খেয়াল করো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য
উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তুমি জানো যে 4a লিখে পরম মান দিতে হয়। কেন দিতে হয়? কারণ দৈর্ঘ্য তো কখনো ঋণাত্মক হয় না, হয় কি? দৈর্ঘ্য কি কখনো ঋণাত্মক হয় না। এই কারণে আমরা 4a লিখে পরম মান দিয়ে থাকি, তাই না? আচ্ছা, তাহলে চলো আমরা 4a লিখে পরম মান দিয়ে দিলাম। তাহলে 4 ইন্টু a, এর মান তো হলো -1/10, তাই না? পরম মান না দিলে তো বিপদ হইতো, নেগেটিভ আসতো উত্তর, এই জন্য তো পরম মান। তাহলে এখানে দেখো 2 দ্বারা 2কে 4কে কেটে দিলে 2 হয়, 10কে কেটে দিলে 5 হয়, -2/5, তার পরম মান +2/5। দিস ইজ দ্য রেজাল্ট। ওকে, তাহলে এবার পরবর্তী অঙ্কটা কি ছিল? এটার ছিল উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং অক্ষরেখা ও নিয়ামক রেখার সমীকরণ। তাহলে চলো আমরা অক্ষরেখার সমীকরণ বের করি। অক্ষরেখার সমীকরণ, অক্ষরেখার কি সমীকরণ? অক্ষরেখার সমীকরণ। তাহলে অক্ষরেখার সমীকরণ তুমি কি জানতে? y² = 4ax এর বেলায় তুমি জানতে y = 0। এখন তো আর y² = 4ax স্টাইল না, খেয়াল করতে হবে এখানে। এখন তো আর y² = 4ax স্টাইল না, এখন তো x² = 4ay স্টাইল। তাহলে এখনো কি y = 0 না? এখন তাহলে কি হবে? x = 0। এখন হবে x = 0। x মানে হচ্ছে x + 3 = 0 আছে। তাহলে এটাই হচ্ছে তোমার অক্ষরেখার সমীকরণ। এখন লাস্ট হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। কি? নিয়ামক রেখার সমীকরণ। নিয়ামক রেখার সমীকরণ তুমি আগের বার আমি বলি, যখন এই যে y² = 4ax ছিল তখন নিয়ামক রেখার সমীকরণ তখন ছিল যে দ্বিকাক্ষ রেখা বা নিয়ামক রেখা। দ্বিকাক্ষ রেখা বা নিয়ামক রেখার সমীকরণ ছিল x = -a। মনে করার চেষ্টা করো। তো এখন তো y² = 4ax না, এখন তো x² = 4ay। তাহলে এখনো কি x = -a? নো, এখন কি y = -a। তাহলে এখন হচ্ছে y = -a। ঠিক আছে, তাহলে একটা মুখস্থ করলে আরেকটা অটো আসে, অটো অটোমেটিক্যালি ব্রেনে আসবে, কোনো টেনশন নাই। তাহলে y = -a, তাহলে y এর মান কত? y এর মান y + 7 = -a। তাহলে মাইনাস দিয়া a মানে -1/10। তাহলে কত হলো? এখানে হলো যে খেয়াল করো ক্যালকুলেশনটা, y + 7 এখানে -1 আছে +1/10, তাহলে -1/10 করে ডান থেকে বামে নিয়ে আসলাম = 0। তাহলে অবশেষে দেখা যাচ্ছে যে 7 × 10 = 70, 1 বার 69, অর্থাৎ y + 69/10। তাহলে 10 দ্বারা উভয়কে গুণ করলে 10y + 69, 10y + 69 = 0, অর্থাৎ 10y + 69 = 0। দিস ইজ দ্য রেজাল্ট। ওকে, তাহলে আমরা কি প্রমাণ করতে পেরেছি যে এই স্টাইলের যে কোনো অঙ্ক আমরা পারবো? আমি যে কিছুক্ষণ আগে শুরু করেছিলাম এই কথাটা বলে যে 3-এর 8 নং অঙ্কটি করে দিয়েছি, এর অর্থ হইল 16টি অঙ্ক শেষ হয়েছে। 1-এর 8টা এবং 3-এর 8টা, মোট হইল 16টি, তাই না? 16টি অঙ্ক কিন্তু শেষ হয়েছে। এখন এই 16টি অঙ্ক তোমার বাড়ির কাজ থাকবে। 16টি অঙ্কই তোমার কি থাকবে? বাড়ির কাজ থাকবে। খেয়াল করে দেখো, 16টা অঙ্কের মধ্যে ধরো 12টা অঙ্কই বোর্ডে আসছে, অর্থাৎ তুমি বোর্ডে আসা অঙ্কগুলো যদি করতে যাও তাহলেও 12টা করতে হবে। কি বলো? ওকে, এখন আমি পরবর্তী নিয়মের অঙ্ক দেখাবো। তাহলে এক নিয়ম শেষ, পরবর্তী নিয়মের অঙ্ক যাবেও। এটা মুছে দিচ্ছি। পরবর্তী নিয়মের অঙ্কে যাচ্ছি। সেখানে শুরুতেই এখন এই যে 2 নাম্বার অঙ্কটা, 2-এর যে অঙ্কগুলো রয়েছে 1, 2, 3, এই 3টা অঙ্ক, এই 3টা অঙ্ক করতে গেলে গতকালকে যে আমি চিত্রটা তোমাকে শিখাইছি সেই চিত্রটা ইমাজিন করতে হবে। তাহলে চলো আমরা চিত্রটা ইমাজিন করব, সমস্যা নাই। 2-এর 1 কি বলেছি? দেওয়া আছে উপকেন্দ্র, উপকেন্দ্র কার উপকেন্দ্র? তো লিখলাম না, দেওয়া আছে পরাবৃত্তের উপকেন্দ্র,
পরাবৃত্তের উপকেন্দ্র এস, উপকেন্দ্র এস নামে আমরা চিনি -1 1, ওকে, এবং শীর্ষবিন্দু এবং উপকেন্দ্র শেষ এখন শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু নাম দিলাম এ, শীর্ষবিন্দু নাম দিলাম এ, ওকে। ওই যে গতদিন কিন্তু পড়াইছি শীর্ষবিন্দুর নাম দিয়েছিলাম ও, কারণ শীর্ষবিন্দুটা মূলবিন্দু ছিল। তাহলে এখন আমি শীর্ষবিন্দু এখন আর ও নাম দিব না, কারণ মূলবিন্দু না, এ নাম দিলাম, ওকে। তাহলে শীর্ষবিন্দু হচ্ছে এ, এটি হচ্ছে 2 - 3। এখন দেখো পরাবৃত্তটির তাহলে উপকেন্দ্রও জানা, শীর্ষবিন্দুও জানা। তাহলে উপকেন্দ্র এবং শীর্ষবিন্দু দিয়া যে রেখাটি যায় সেই রেখাটি নিশ্চয়ই অক্ষরেখা। এখন ইমাজিন করো, গতকালকে আমি তাই শিখেছি যে অক্ষরেখার উপর কোন কোন বিন্দু আছে, 3টা বিন্দু আছে অক্ষরেখার উপর। কে কে আছে? উপকেন্দ্র আছে, আছে, শীর্ষবিন্দু আছে, আছে, এবং অক্ষরেখা ও নিয়ামক রেখার ছেদবিন্দু জেট আছে, আছে। তাহলে তাহলে এই 3টা বিন্দু আছে অক্ষরেখার উপর। তার মধ্যে যে কোনো 2টা বিন্দু যদি জানা থাকে, যে কোনো 2টা বিন্দু যদি জানা থাকে, দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণই অক্ষরেখার সমীকরণ, কি বলো? অবশ্যই। তাহলে শীর্ষ সেই যে অক্ষরেখা, অক্ষরেখার উপর 2টা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। কি কি আছে এখানে? এখানে আছে উপকেন্দ্র ও শীর্ষবিন্দু। তাহলে উপকেন্দ্র ও শীর্ষবিন্দু 2টা বিন্দু জানা আছে। তাহলে এই দুই বিন্দুগামী রেখাটাই কি? অক্ষরেখার সমীকরণ, তাই না? এই 2টা বিন্দু দিয়ে যে রেখাটা যায় ওইটার নাম কি? অক্ষরেখার সমীকরণ। কারণ অক্ষরেখার উপরে এই দুই বিন্দু থাকে, অক্ষরেখার উপরে এই 2টা বিন্দু থাকে, তো অবশ্যই থাকে। তাহলে অক্ষরেখার উপরে এই 2টা বিন্দু থাকে, যেটা আমি প্রথম ক্লাসে তোমাকে শিখাইছি, দেখাইছি। তাহলে ওইটারই তো প্রয়োগ আজকে। তাহলে এই 2টা বিন্দু দিয়ে যে রেখা যায় ওইটার নাম অক্ষরেখা। উল্টাভাবে বললাম, অক্ষরেখার উপরে এই 2 বিন্দু থাকে, মানে এই 2 বিন্দু দিয়ে যে রেখা যায় সেটা অক্ষরেখা হয়, ওকে। তাহলে এই 2 বিন্দুগামী রেখাটি হচ্ছে অক্ষরেখার সমীকরণ। তাহলে চলো আমরা অক্ষরেখার সমীকরণ নির্ণয় করে ফেলি। সুতরাং অক্ষরেখার সমীকরণ এ এস, অক্ষরেখার সমীকরণ, অক্ষরেখার সমীকরণ। তাহলে 2 বিন্দুগামী সরল রেখার সমীকরণ, এটি তুমি ইন্টারমিডিয়েটে সরল রেখা নামক অধ্যায়ে 2 বিন্দুগামী সরল রেখার সমীকরণের ব্যাপক প্রয়োগ করেছ। শুধু তাই নয়, তুমি এসএসসিতেও এই 2 বিন্দুগামী সরল রেখার সমীকরণের প্রয়োগ করেছ, করনি কি? নিশ্চয়ই করেছ। তাহলে 2 বিন্দুগামী সরল রেখার সমীকরণের সূত্র অনুযায়ী x মাইনাস প্রথম বিন্দুর বুজ, প্রথম বিন্দুর বুজ হচ্ছে -1 বাই প্রথম বিন্দুর বুজ বিয়োগ দ্বিতীয় বিন্দুর বুজ, অর্থাৎ x মাইনাস x1 বাই x1 মাইনাস x2 ইকুয়াল টু y মাইনাস প্রথম বিন্দুর কুটি বাই প্রথম বিন্দুর কুটি বিয়োগ দ্বিতীয় বিন্দুর কুটি, অর্থাৎ y মাইনাস y1 বাই y1 মাইনাস y2, ওকে। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী ক্যালকুলেশন। ক্যালকুলেশন তোমার নিজের কাছে, এটা স্যারেরটা দেখেই করতে হবে এমন না, নিজে নিজে করে ফেলবা, তাই না? তুমি লেখো x মাইনাস হচ্ছে +1 আর নিচে হচ্ছে -3, আর উপরে দেখো y মাইনাস 1, নিচে হচ্ছে 1 + 3, মাইনাস হচ্ছে +3, যেহেতু 1 + 3। তাহলে এখানে দেখো যে আসতেছে তোমার 3 আর 1 4, 4 দ্বারা x কে আড়াই গুণ করতেছি 4x + 4, আর এখানে নিচে ছিল বামের নিচে হরে ছিল -3, -3 দ্বারা আড়াই গুণ করতেছি -3y, -3y মাইনাস হচ্ছে +3, ওকে। তাহলে দেখা যাচ্ছে যে 4x + 3y, হ্যাঁ, আর ডানের +3টা বামে আসলো -3 হইয়া, আর বামে এমনিতেই +4 ছিল, তাহলে +4 - 3 উত্তর কত? +1। দিস ইজ দ্য রেজাল্ট। এই হচ্ছে তোমার অক্ষরেখার সমীকরণ, ওকে। এখন তোমার কাছে কি চেয়েছে? অক্ষরেখার সমীকরণ চাওয়া শেষ, এখন তারা চেয়েছে যে নিয়ামক রেখার সমীকরণ। আচ্ছা, এখন কথা হলো তোমার কাছে আমার সিম্পল প্রশ্ন, নিয়ামক রেখা কি অক্ষরেখার উপর লম্ব নয়? অবশ্যই লম্ব। নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ রেখা অবশ্যই অক্ষরেখার উপর লম্ব হয়, এবং সেটি জেড বিন্দুগামী হয়। জেড বিন্দু কোন বিন্দু? অক্ষরেখা ও নিয়ামক রেখার ছেদবিন্দু ছিল জেড বিন্দু, ঠিক আছে? তো এখন তোমার দরকার হচ্ছে জেড বিন্দু, জেড বিন্দুও দরকার, আর অক্ষরেখার উপর লম্ব রেখার সমীকরণের সূত্র জানা দরকার। কি কি জানা দরকার? জেড বিন্দু জানা দরকার, অর্থাৎ অক্ষরেখা ও নিয়ামক রেখার ছেদবিন্দু সেটি জানা দরকার, এবং আরো জানা দরকার অক্ষরেখার উপর লম্ব সরল রেখার সমীকরণ। মানে একটি সরল রেখার উপর আরেকটি সরল রেখা লম্ব হলে
একটি সরল রেখার উপর লম্ব সরলরেখার সমীকরণের সূত্র তোমার জানা দরকার। তে এই একটি সরলরেখার উপর লম্ব সরলরেখার সমীকরণের সূত্র তুমি সরলরেখা নামক অধ্যায়ে পড়ছো, যেহেতু আগে আমরা সরলরেখা পড়েছি, এটা কোনো ব্যাপার না, আমরা বলে ফেলতে পারবো যে এটার উপর লম্ব রেখার সমীকরণ এই যে অক্ষরেখা, এর উপর লম্ব রেখার সমীকরণ এই 3 আসবে, 4 এ 4 যাবে, 3 এ মাঝখানে প্লাস থাকলে মাইনাস হবে, আর এই যে +1 আছে এই ধ্রুবকটা উঠে যায় প্লাস কে হবে ইকুয়াল টু 0। দিস ইজ দ্য রেজাল্ট, এখানে শেষ হবে। কিন্তু কথা হলো আমার তো জেড বিন্দু জানতে হবে আগে, কারণ ওই যে বললাম 3x - 4y + k = 0, কে এর মান কত জানি না। তাহলে এই রেখাটা ওই জেড বিন্দুগামী, ওই জেড বিন্দু দিয়ে যখন আমি স্থাপন করব, অর্থাৎ x এর জায়গায় জেড বিন্দুর ভুজ, y এর জায়গায় জেড বিন্দুর কোটি যখন বসাবো, তখন আমি কে এর মান পেয়ে যাব। যখন কে এর মান পেয়ে যাব বসিয়ে দিব, দিস ইজ দ্য রেজাল্ট। তাহলে এখন আমার টার্গেট হচ্ছে আগে জেড বিন্দু বের করা। তো জেড বিন্দু বের করতে চাইলে তো তোমার চিত্রটা ইমাজিন করতেই হবে। আচ্ছা তুমি ইমাজিন করো, আমি বলতে থাকি। খেয়াল করো এস এবং জেড এর মধ্যবিন্দু শীর্ষবিন্দু ছিল কিনা? অবশ্যই ছিল। তাহলে এখানে এস আছে, মানে উপকেন্দ্র আছে, শীর্ষবিন্দু আছে, জেডটা নাই। ধরি জেড আলফা বিটা, ধরি জেড আলফা বিটা, ধরি জেড সুতরাং এস জেড এর মধ্যবিন্দু হলো শীর্ষবিন্দু। তাহলে তুমি লিখবা এখানে জেড এস এর মধ্যবিন্দু সমান শীর্ষবিন্দু এ মানে 2 - 3। এখন তুমি জেড এস এর মধ্যবিন্দু দুইটা বিন্দুর স্থানাঙ্ক জানা আছে, তার মধ্যবিন্দুর স্থানাঙ্ক তুমি ক্লাস 9-10 পড়ছো, আর ইন্টারে তো পড়ছো। তাহলে তুমি অবশ্যই এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক জানা থাকলে তার মধ্যবিন্দুর স্থানাঙ্কের সূত্র তুমি জানো। সূত্রটা কি ছিল? প্রথম বিন্দুর ভুজ যোগ দ্বিতীয় বিন্দুর ভুজ /2। এটা ছিল ভুজের ফর্মুলা, কমা। এখন কোটিতে চলে যাব। প্রথম বিন্দুর কোটি ওই যে জেড বিন্দুর কোটি যোগ দ্বিতীয় বিন্দুর কোটি, যেই দুই বিন্দুর মধ্যবিন্দু বের করব, যেই দুই বিন্দুর সংযোগ রেখার মধ্যবিন্দু বের করব, জেড এবং এস এর মধ্যবিন্দু বের করব। তাহলে জেড বিন্দুর ভুজ যোগ এস বিন্দুর ভুজ /2, কমা জেড বিন্দুর কোটি যোগ এস বিন্দুর কোটি /2। ক্লিয়ার? ওকে, তাহলে এটা করো। তাহলে জেড বিন্দুর ভুজ দ্যাট মিন্স আলফা যোগ এস বিন্দুর ভুজ দ্যাট মিন্স -1 /2, কমা জেড বিন্দুর কোটি দ্যাট মিন্স বিটা প্লাস এস বিন্দুর কোটি দ্যাট মিন্স 1 /2 ইকুয়াল টু ওই যে 2, -3। এখন আলফা -1/2 এখন কি হলো? সুতরাং আলফা -1/2 ইকুয়াল টু 2, বিটা প্লাস 1/2 ইকুয়াল টু -3। সুতরাং আলফা -1 আচ্ছা বা আলফা -1 ইকুয়াল টু 4, বিটা প্লাস 1 ইকুয়াল টু -6। সুতরাং আলফা ইকুয়াল টু 4 + 1, বিটা ইকুয়াল টু -6 - 1। সুতরাং দেখা যাচ্ছে এটা বার লেখাও। সুতরাং আলফা ইকুয়াল টু 5, বিটা ইকুয়াল টু -7। সুতরাং খুবই সুন্দরভাবে জেড বিন্দুর স্থানাঙ্ক অক্ষরেখা ও নিয়ামক রেখার ছেদবিন্দু জেড পেয়ে গেলে। সুতরাং অক্ষরেখা ও নিয়ামক রেখার ছেদবিন্দু, অক্ষরেখা ও নিয়ামক রেখার ছেদবিন্দু, নিয়ামক রেখার অক্ষরেখা ও নিয়ামক রেখার অক্ষরেখা ও নিয়ামক রেখার ছেদবিন্দু, অক্ষরেখা ও নিয়ামক রেখার ছেদবিন্দু জেড ইকুয়াল টু 5, -7 অর্থাৎ 5 - 7, তাই না? এই সেই জেড পেয়ে গেছি। যখন আমি জেড পেয়ে গেলাম তখন তো আর আমাকে ঠেকায় কে? আমি তো এখন এই নিয়ামক রেখার সমীকরণ যখন বের করব, এই যে অক্ষরেখার সমীকরণ দেওয়াই আছে, তার উপর লম্ব রেখার সমীকরণ সূত্র অনুযায়ী বলবো এই যে 3 আসবে 4-এ, 3x - 4y + k = 0, যা কিনা নিয়ামক রেখা তো অবশ্যই জেড বিন্দুগামী, যা কিনা জেড বিন্দুগামী। তাহলে জেড বিন্দু দ্বারা ওইটাকে সিদ্ধ করবো, কে এর মান পেয়ে যাবো, দিস ইজ দ্য রেজাল্ট। তাহলে চলো আমি এটা শেষ করে দিচ্ছি। আমি এখানে চলে আসলাম। এটা ছিল আমার অক্ষরেখা, এটা ছিল আমার অক্ষরেখা। এই দেখো এইটা ছিল আমার অক্ষরেখা, এইটা ছিল অক্ষরেখা। সুতরাং
সুতরাং এম ড্যাশ নিয়ামক রেখার সমীকরণ। নিয়ামক রেখার নাম আমরা এম ড্যাশ জানি, গতদিন আমি চিত্রের মাধ্যমে বুঝাইছি। এম ড্যাশ মানে এম ড্যাশ। এম ড্যাশ নিয়ামক রেখার সমীকরণ। নিয়ামক রেখার সমীকরণ কি হলো? নিয়ামক রেখার সমীকরণ হলো এই যে 3x, হ্যাঁ 4 যাবে 3 তে, মাইনাস এই যে প্লাস থাকলে মাইনাস দিবা, আর এখানে মাইনাস থাকলে প্লাস দিতা। তাহলে -4y প্লাস কে ইকুয়াল টু 0। যা কোন বিন্দুগামী? যা জেড বিন্দুগামী। জেড হইল ওই 5 - 7 বিন্দুগামী, বিন্দুগামী। ওকে, তাহলে 5 - 7, তাহলে 5 বসাও x এর জায়গায়, হয়ে গেল 3 গুণন 5 -4 ইন্টু y এর জায়গায় -7 বসাও, প্লাস কে ইকুয়াল টু 0, বা তাহলে 15 প্লাস 4 সাথে 28 প্লাস কে ইকুয়াল টু 0। এখানে বা 8 5 13 3, 2 আর 1 3 আর 4 43 প্লাস কে ইকুয়াল টু 0, অর্থাৎ কে ইকুয়াল টু, সুতরাং কে ইকুয়াল টু -43, তাই না? সুতরাং নির্ণেয় নিয়ামক রেখার সমীকরণ, নির্ণেয় নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখা, নির্ণেয় নিয়ামক রেখা কি হলো? হলো এই যে এটাই তো নিয়ামক রেখা ছিল, এই হলো 3x - 4y প্লাস কে অর্থাৎ -43 43 ইকুয়াল টু 0। দিস ইজ দ্য রেজাল্ট। ওকে, তাহলে আমরা বুঝলাম যে না, এই চ্যাপ্টারের অঙ্কগুলি আসলে অনেক সহজ। একই একটা মাত্র অঙ্ক করানোতে তোমাকে আমি প্রমাণ দিয়েছি 16 অঙ্ক হয়ে গেছে। এখন আরেকটা অঙ্ক করাইলাম, এটার উপর 3টা অঙ্ক আছে, 2 এর 1, 2 এর 2, 2 এর 3। তোমরা বাসায় বসে এই 16টি এবং আরও 3টি 19টি, এই 19টি অঙ্ক তোমার বাড়ির কাজ থাকলো। ওকে, এই 19টি অঙ্ক তুমি বাড়ির কাজ করে রাখো। আগামী দিন আমি পরবর্তী পৃষ্ঠা 4 থেকে শুরু করব, 4 নং অঙ্ক থেকে শুরু করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।